ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম অনুকৃতি। কলমে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে অভিনয় সুপর্ণা মিশ্র, জয়দীপ মণ্ডল, তিশা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে অনুকৃতি। গল্পটা এক সাধারণ মধ্যবিত্ত খুব হ্যাপি পরিবারের গল্প। পরিবারের লোকজনও খুব কম। মিস্টার শ্যামল মুখার্জি, ওনার ওয়াইফ মিস্টার জয়শ্রী মুখার্জি, তাদের 12 বছরের ছেলে বৈদিক মুখার্জি এবং জয়শ্রী দেবীর একমাত্র বোন তনুশ্রী চক্রবর্তী। সবাই ওনাকে তনু বলেই ডাকে। এই হলো এনাদের ছোট পরিবার। তনু জয়শ্রীর চেয়ে প্রায় 11 বছরের ছোট। তনু যখন মাধ্যমিক দেবে তখন তনু ও জয়শ্রীর মা বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। যথারীতি তনু একা হয়ে যায়। তারপর থেকেই তনু জয়শ্রী ও তার হাজবেন্ডের সাথেই থাকতো এবং ওদের বাড়িতেই পড়াশোনা করত। খুবই শান্ত মেয়ে তনু। কিছু বছর পর তাদের বাড়িতে একটা নতুন অতিথি আসে, বৈদিক। ছোট শিশুটি ঘরে আলো করে রাখে। বৈদিক ছিল তনুর চোখের মণি, আর বৈদিকও তনুকে ছাড়া থাকতো না। ওরা একই সাথে ঘুমাতো। জয়শ্রী খুব শান্তিতে বৈদিককে তনুর কাছে রেখে নিজের কাজ করতেন। তনু তখন MA পাশ করে বিএড এর ট্রেনিং নিচ্ছে। বিএড ট্রেনিং নেওয়ার সময় তনুকে একটি স্কুলে প্র্যাকটিসের জন্য দেয়া হয়, আর সেই স্কুলেই বৈদিককে ভর্তি করানো হয়। সবই ঠিক চলছিল। হঠাৎ শ্যামল বাবুর ট্রান্সফার হয় ওড়িশার একটি গ্রামে। বাধ্য হয়ে সবাইকেই শিফট করতে হয় সেখানে। সেই গ্রামেরই একটা স্কুলে তনু টিচার হিসেবে যুক্ত হয়, আর বৈদিকও ক্লাস 4-এ সেই স্কুলেই ভর্তি হয়। রোজ সকালে শ্যামলবাবু অফিস যাওয়ার সময় নিজের 4 চাকা করে তনু ও বৈদিককে স্কুলে ড্রপ করে দিয়ে যেত। স্কুলটা অনেক পুরনো, কেমন যেন পোড়া বাড়ির মতো ভাঙা চোরা। স্কুলের অনেকগুলো রুমের দরজায় তালা দেয়া, আর কেউই ওইদিকে যেত না। একদিন হঠাৎ স্কুলে খুবই হইচই শুরু হয়ে যায়। তনু তখন ক্লাস নিচ্ছিল। হঠাৎ এক দারোয়ান এসে তনুকে বলে, দিদিমণি তাড়াতাড়ি চলেন, ও আপনার ভাইপো অজ্ঞান হয়ে পড়ে আছে। কি? কিভাবে? চলুন চলুন চলুন, আমাকে নিয়ে চলুন তাড়াতাড়ি। ঘটনাস্থানে পৌঁছে দেখে পুরো ভিড়। সবাই বৈদিককে ঘিরে আছে। এ কি? শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন, আমাকে দেখতে দিন, কি হয়েছে? এই বৈদিক, ওই বাবু, বাবু চোখ খোল বাবু, কি হয়েছে শোনা তোর? বাবু, আরে আরে কেউ একটু জল আনুন প্লিজ। বৈদিক প্লিজ ওঠ বাবা। একজন জল এনে দিতেই তনু বৈদিকের চোখে জলের ঝাপটা দিল, আর ধীরে ধীরে বৈদিকের জ্ঞান ফিরল। এই তো সোনা, কি হয়েছিল তোর? তুই তুই এখানে এলি কি করে? স্কুলের পেছনে একটা জঙ্গল ছিল, সেখানে কেউই কখনো যেত না, আর সেখানেই পড়েছিল বৈদিক। মাসি, তুমি তো আমাকে বললে চল ওইখানে পেয়ারা আছে খাবি, তারপর তুমি কোথায় হারিয়ে গেলে? কি বলছিস কি সোনা? আমি তো ক্লাস করাচ্ছি, আর আমার তোর সাথে দেখাই না হলো কখন। আশেপাশে গ্রামের লোকগুলি বৈদিকের কথা শুনে সবাই চুপ। না মাসি, তুমি ছিলে। আচ্ছা আচ্ছা, ওর তো এখন বাড়ি চল, আমি আমি এখনই তোর বাবাকে ফোন করছি। তনু ফোন করে শ্যামল বাবুকে। হ্যালো জামাইবাবু, বলছি তুমি একটু এসো না প্লিজ। বাবুর শরীরটা একটু খারাপ, ওকে বাড়ি নিয়ে যেতে হবে। মানে কি বলছো? আরে ভয় পাওয়ার কিছু নেই, হঠাৎ একটু সেন্সলেস হয়ে পড়েছিল। যা গরম পড়েছে, তুমি চিন্তা করো না, এখন একটু ভালো আছে। আচ্ছা আচ্ছা, তোরা দাঁড়া, 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। কিছুক্ষণ পরই শ্যামলবাবু দুজনকেই নিয়ে যায় গাড়ি করে বাড়িতে। বাড়ি পৌঁছে জয়শ্রী দেখে অবাক। অসময়ে সবাই বাড়িতে।
কি গো, এখন এই সময় তোমরা বাড়ি চলে এলে? সব ঠিক আছে তো? আরে আমাদের বৌদি বাবু শরীর একটু খারাপ, তাই তনু ফোন করেছিল। মানে কি হয়েছে বাবু? কি হয়েছে তোমার? এই তনু, কি হয়েছে ওর? আরে তেমন কিছু না, গরমে একটু অজ্ঞান হয়ে গেছিল এই আর কি। এই জন্যই বলি বেশি করে জল খা, দই খা, ডাবের জল খা। কিন্তু কে কার কথা শোনে? যাও স্নান করো, তারপর কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো একটু। তনু তুইও যা, ফ্রেশ হয়ে নে, কিছু খেয়ে রেস্ট কর। কয়েকদিন গেল, কিন্তু বৈদিকের শরীর দিন দিন খারাপ হতে লাগলো। ঠিক মতো খেতেও না, ঘুমিয়ে থাকতো সারাক্ষণ, আর সব সময় শুধু মাসিকে খুঁজতো। সবাই খুব চিন্তায় পড়ে গেল। তারপর ওকে নিয়ে যাওয়া হলো এক ডক্টরের কাছে। ডক্টর চেক করে বলল ও কোনো কিছুতে ভয় পেয়েছে, আর সেটা থেকে বেরোতে পারছে না। তাই ওকে নিয়ে একটু ঘুরে আসতে বলা হলো। সবাই বাড়ি ফেরে ডক্টর দেখিয়ে। কোথায় যাওয়া যায় বলো তো? সামনে রথযাত্রার ছুটি, কোথাও একটা প্ল্যান করা যেতেই পারে। আমি বলি কি, উড়িষ্যা যখন আসছি তখন চলো না একবার পুরী ঘুরে আসি, জগন্নাথ মন্দির দর্শন হবে আর সমুদ্রও ঘোরা হবে। তা মন্দ বলনি। গাড়িতে গেলে 2-2.5 ঘন্টা মতো লাগবে, তার মধ্যে পৌঁছে যাব। আমি কোনো মন্দিরে যাব না। সবাই ওর চিৎকার শুনে অবাক হয়ে যায়। এই গুন্ডা, অমনি ভাবে চিৎকার করছিস কেন? আরে ওখানে তো তোর ফেভারিট সমুদ্রও আছে, কত মজা করবো বলতো আমরা। না, কিন্তু আমি কোনো মন্দিরে যাব না। কিন্তু কেন সোনা, তুমি রথ দেখবে না? কত মজা হবে, মেলা হবে ওখানে। বললাম তো আমি কোনো মন্দিরে যাব না, যাব না, যাব না। সবাই একটু অবাক হলো, কিন্তু তাও সবাই এই ডিসিশনেই ফিক্স করলো যে পুরী যাবে। শনিবার আর রবিবার শ্যামলবাবুর ছুটি থাকে, তাই সবাই প্ল্যান করলো ফ্রাইডে অফিস ছুটির পরই নিজেদের গাড়ি করে রওনা হবে। শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ শ্যামলবাবু গাড়ি ছাড়লেন। সবাই গাড়িতে গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছে। বৈদিক কিন্তু খুবই চুপচাপ, খুব ক্লান্ত মনে হচ্ছে। গাড়িটা যেতে যেতে রাস্তায় এক জঙ্গলে পড়লো। চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ যাওয়ার পর গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এই রে, কি হলো আবার? গাড়িটা কেন যে বন্ধ হলো এখানে? এত অন্ধকার, আশেপাশে তো কাউকে খুঁজে পাবো না মনে হয়। এই জন্যই তোমাকে বলেছিলাম ট্রেনে চলো, কিন্তু না, কে কার কথা শোনে? আহ দি, চুপ কর না। জামাইবাবু কি জেনে শুনে গাড়ি খারাপ করে দিয়েছে নাকি? সব সময় এত ঝগড়া করিস কেন বলতো? তুই চুপ কর, বেশি বুঝিস। এই রাতে এখন কোথায় যাব আমরা? এত কিছুর মাঝখানেও বৈদিক কিন্তু চুপচাপ বসে এক নজরে জানলার দিকে তাকিয়ে কি যেন দেখছে। কোনো দিকে তার মন নেই। শ্যামলবাবু গাড়ি থেকে নেমে তনুকে বললেন মোবাইলের আলোটা দেখানোর জন্য, যাতে উনি দেখতে পারেন গাড়িটার কি হয়েছে। কিছুক্ষণ পরই বৈদিক চিৎকার করলো, এই মাসি, তুই অন্ধকারে কেন যাচ্ছিস? যাস না, ওদিক তো অন্ধকার। কি হয়েছে? শ্যামলবাবু ও তনু দৌড়ে আসে। কি হয়েছে বাবু? তুমি তো ওই অন্ধকারে চলে যাচ্ছিলি। কে কোথায় চলে যাচ্ছে? না, আমি দেখলাম তুই আমাকে হাত মেরে ডাকছিস আর ওইদিকে চলে যাচ্ছিস। এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার কিন্তু কিছু ঠিক লাগছে না। হে ভগবান, বাঁচাও আমাদের। এই বলে জয়শ্রী ঠাকুরের নাম নিতে লাগলো। অদ্ভুতভাবে গাড়িটা স্টার্টও হয়ে গেল। শ্যামলবাবু তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পুরীতে এক হোটেলে পৌঁছালেন। জয়শ্রী আর শ্যামল একটা রুম নিলেন, আর তনু আর ওইদিকে বৈদিককেও একটা রুম দেওয়া হলো। সেদিন সবাই টায়ার্ড, রাত জাগা, তাই সেদিন কেউই জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে পারলো না। সবাই মিলে ঘুমালো। পুরে ঘুম থেকে উঠে সবাই মিলে একটু সমুদ্রের দিকে গেল। হঠাৎ একটু সন্ধ্যা হওয়ায় বৈদিক বলে উঠলো, এই মাসি, এই হোটেলে চল না রে, আমার খুব পটি পাচ্ছে, তাড়াতাড়ি। উফ বাবু, তোর এই পটি নিয়ে আর কোথাও শান্তি নেই। একটু কেনাকাটা করবো ভাবলাম, চল। তোরা দুজন যা, আমরা একটু পরে আসছি।
কিছু কেনাকাটা করে নি আর রাতের খাবারটাও নিয়ে আসবো। ঠিক আছে, আমি কিন্তু 2টো রুটি খাবো, তার বেশি খাবো না, আমার পেট কিন্তু পুরো ভর্তি। হোটেলে এসে বৈদিক বলে, এই মাসি, আমার না আর পটি পাচ্ছে না। মানে ধুর, তুই না বেকার এলি হোটেলে, এবার কি করি? চল না একটু গেম খেলি। ও, তার মানে আপনি গেম খেলার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন। বাহ 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 বাহ, খুব ভালো, খেল তুই গেম, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তনু যখন কথাগুলো বলছে, বৈদিক কিন্তু এক মনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে, যেন ও কিছুই শুনতে পাচ্ছে না। তনু বাথরুমে যায়। বাথরুমটা ছিল হোটেল রুমের একটু বাইরে। বাথরুমে যাওয়ার পর তনু বুঝতে পারে বাথরুমের দরজাটা কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে বাইরে থেকে দরজাটা কেউ টেনে ধরে আছে। তনু ভাবে বৈদিক বোধহয় এইসব দুষ্টুমি করছে। তনু চিৎকার করতে থাকে, এই বাবু, ছাড় দরজাটা, ছাড় বলছি। উফ, কি হলোটা কি, শুনতে পাচ্ছিস না? এবার কিন্তু খুব বকা বকা খাবি, কিন্তু খুব দুষ্টুমি বেড়ে গেছে তোর। ছাড় বলছি। শোনা, গরম লাগছে তো, খোল না দরজাটা। কিছুক্ষণ পর দরজাটা নিজেই খুলে যায়, কিন্তু বাইরে কোথাও কিচ্ছু ছিল না। তনু সোজা রুমে গিয়ে দেখে বৈদিক ওই দিকে তাকিয়ে কার সাথে যেন একটা কথা বলছে। এই মাসি, তুই এইখানে? তো এইটাকে 2টো মাসি কেন? এই বলেই বৈদিক ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। অনেক কষ্ট করে তনু ওকে চুপ করায় এবং খাইয়েও দেয়। তারপর তনু তার দিদি জামাইবাবুকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। কি হয়েছে, কেন কাঁদছিল বাবু? তনু সব কথা জয়শ্রী আর শ্যামল বাবুকে খুলে বলল। তখন কিন্তু বৈদিক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, কিন্তু ভয়ে তনুকে জড়িয়েও আছে। এমন সময় বৈদিক হঠাৎ করে তনুর হাতটা ছেড়ে চিৎকার করতে থাকলো, এই মাসি, তুই ওইখানে চুলগুলো সামনে করে দাঁড়িয়ে আছিস কেন রে? এই মাসি, ওরকম করছিস কেন? আমার ভয় লাগছে। এই পাগল, ওদিকে কি দেখছিস? এই তো আমি তোর পাশে বসে আছি। না, তুমি আমার মাসি নও। মাসির চুল করে দাঁড়িয়ে আমাকে দেখে আসছে, আমি মাসির কাছে যাব। এই বলে বৈদিক চিৎকার করতে লাগলো। জয়শ্রী, শ্যামল আর তনু ভয় পেয়ে হোটেলের লোকজনকে ডাকলো। ওরা এসে বলল, একটা পুরোহিতকে ডাকছি। পুরোহিত এসে বৈদিককে দেখে বললেন, ওকে তো নিশিতে পেয়েছে, আর নিশি সবার রূপ নিতে পারে, তাই ওর প্রিয় মাসির রূপ নিয়ে ওকে দেখা দিয়েছে, আর খুব তাড়াতাড়ি ওকে মেরে ফেলতে পারে। এই কি সব বলছেন ঠাকুর মশাই, আপনি প্লিজ কিছু একটা করুন, কিছু করে ওকে বাঁচান। হ্যাঁ, কিছুদিন আগে না ওই আমাদের স্কুলে যে জঙ্গলটা আছে, ওর পেছনে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আর আর তখনও বলেছিল যে আমি নাকি ওকে জঙ্গলে নিয়ে গেছি পেয়ারা খেতে। ঠিক, হিসেব তবে মিলে গেল। সেদিন থেকেই এই আত্মা এর শরীরে প্রবেশ করেছে। তাহলে এখন কি উপায় সেইটা বলুন না ঠাকুর মশাই। আর একদিন পর রথযাত্রা, যে করেই হোক ওকে ওই রথের দড়ি স্পর্শ করাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তবে তার আগেই আপনি ওকে একবার মন্দিরে নিয়ে আসুন, আমি ফুল দিয়ে দেব, আর মন্দিরের প্রসাদ আপনি ওকে একটু খাওয়ান, ও একটু সুস্থ হবে। তারপর রথের দিন ওই রথের দড়ি ছুঁয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ পুরোহিত মশাই। ধন্যবাদ পুরোহিত মশাই। রথের দিন অনেক কষ্ট করে বৈদিককে রথের দড়ি ধরানো হলো, কিন্তু তনুর শরীর খারাপ হয়ে যাওয়ায় তনু রথের দড়ি ছুঁতে পারলো না। বৈদিক সুস্থ হয়ে উঠলো, কিন্তু তনু, সেই আত্মাটা তো আর কোথাও যায়নি। তার মানে কি তনুর মধ্যে চলে আসলো? ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।